স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে সেজন্য খাগড়াছড়ির ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেছেন এবং সেখানে ওনার বক্তব্য আছে যে সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে, তাদের দেশে এবং দেশের বাইরে কিছু মদতদাতা রয়েছে, তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। উনি শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেছেন। আরও অনেক কথা বলেছেন, কিন্তু মোটা দাগে এগুলোই সংবাদের শিরোনাম হয়ে উঠে এসেছে। এটা নিয়ে একটু কথা বলতে চাই। এই পর্যায়ে একটু যুক্ত করে নেব মোহাম্মদ আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ওনাকে একটু যুক্ত করব। সঙ্গে মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। শুরুতে মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, আপনাকে দিয়ে আলোচনাটা একটু শুরু করি। স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য, দেশে এবং দেশের বাইরে মদতদাতা আছে, বারবার পাহাড়ের ঘটনায় এরকম আমরা অনেক ধরনের ইন্ধনের কথা শুনি, অনেক ঘটনা বারবার ঘটে যায়, কিন্তু পাহাড় শান্ত হয় না, মাঝে মাঝেই অশান্ত থাকে, আশঙ্কা থাকে সবসময়। কেন, কি মনে হয় আপনার? ধন্যবাদ একাত্তর জার্নালের আজকের এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। উপস্থিত সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার আলোকপাত শুরু করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য বা আশঙ্কার যে বিষয়টা উপস্থাপন করেছেন, এটি শুধু এখনকার সময় এই কয়েকদিন ধরে আমরা এটা নিয়ে আশঙ্কিত এরকম নয়, বরং এটি দীর্ঘ সময় ধরে এটি নানাভাবে চলছিল। অনেক সময় এটি নিউজে এসেছে, অনেক সময় পর্দার অন্তরালে রয়ে গিয়েছে। তো এই বিষয়টা গত কয়েকদিনে যেভাবে অশান্ত হয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সাইটগুলোতে যেটা দেখলাম, সেটি হচ্ছে যে পাহাড়ের মধ্যে যারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে বিভিন্ন সংগঠনগুলো, তাদের যে অস্ত্রশস্ত্রের মহড়া, তাদের প্রস্তুতি, এটাতে মনে হয় যে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য দীর্ঘদিন ধরে কোনো একটি পক্ষ, বিভিন্ন পক্ষ এখানে কাজ করছে। এবং সেটিরই সূত্র ধরে আমরা যদি বলি যে এটি হঠাৎ করে পাহাড়ে একটা ঘটনা ঘটেছে এরকম নয়। আপনারা দেখবেন একটা সিমটম, সেখানে শিশুদেরকে, নারীদেরকে এখানে কিন্তু সেনাবাহিনী মুখোমুখি করা হচ্ছে, যাতে এটাকে এক ধরনের এক ধরনের একটা ক্যাওয়াস তৈরি করে যাতে পাহাড়কে আরো অশান্ত করা যায়। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি এটাকে একেবারে খাটোভাবে দেখা, একেবারে সহজভাবে অথবা ফেলনা হিসেবে এটা ধরার সুযোগ নেই। এটা নিয়ে পুরো রাষ্ট্রের এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে ভাববার আছে এবং এটা নিয়ে এখনই ভালোভাবে মজবুতভাবে এটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এটি আর সামনে না এগোয় এবং এই পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা সেটা যাতে বাংলাদেশের সাথে অখণ্ড থাকে এবং ঠিকঠাক ভাবে এটির এই এলাকার মানুষের যে জননিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো যাতে সুনিশ্চিত থাকে। জিয়াউল কবির সুমন, কোনো প্রশ্ন বা মন্তব্য? শুরুতে একটু মন্তব্যই জানি আপনার এই খবরটা নিয়ে, যে খুব গুরুতর অভিযোগ। হ্যাঁ, আপনি যদি লক্ষ্য করেন যে এই যে দুর্গাপুজো চললো, আগামী এই কয়েক ঘন্টা পরে শেষ হতে যাচ্ছে, তো সপ্তাহখানেক আগে যদি আপনি দেখেন, লক্ষ্য করেন, আপনারা সবাই পডকাস্টে ইন্ডিয়ান একজন ত্রিপুরা রাজা, তাকে মন্তব্য করতে শুনেছি যে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে নেওয়ার এক ধরনের উস্কানিমূলক তথ্য তিনি দিয়েছেন, যেটা নিয়ে নেওয়া যেতে পারে। তো এরপরেই কিন্তু এই খাগড়াছড়িতে রেপের এই ঘটনাটা
যেটা আদৌ সত্য নয়। শেষ পর্যন্ত ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি তারা রিপোর্ট দিয়েছেন যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। অথচ দেখেন এই ঘটনার পরে তার ভিকটিমের যেই তার বাবা মা আত্মীয় স্বজন তারা কয়েকজন ওই অ্যাকিউজ যে তার বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে সেখানে তাদেরকে বলেছে যে আপনার ছেলে কোথায়। তখন উনি বলেছেন যে আমার ছেলে তো কাপ্তাই পলিটেকনিকে পড়ে। ইভেন তাকে ভিডিও কলেও কিন্তু দেখানো হয়েছে। এরপরে বলো তাহলে ছোট ছেলে কোথায়? ছোট ছেলে সেই সময় গুইমারা থেকে আরও 3 কিলোমিটার দূরে একটি বাজারে অবস্থান করছিল। পরে তার নাম হচ্ছে শয়নশীল। তো তাহলে ওই ছেলেটাই অ্যাকিউজড, তাকে ভিকটিম বানানো হলো। এবং এই ঘটনার মানে প্রাথমিকভাবে প্রশমন করার জন্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাকে 1 ঘন্টার মধ্যে কিন্তু তাকে আটক করে। তো আপনি এ থেকে দেখতে পাচ্ছেন যে তারা কোন ঘটনাটা কোন দিকে নিয়েছে এবং যার কোনো সত্যতা নেই। আপনি এই মেয়েটি যেটি ডাক্তার জয়া চাকমার নেতৃত্বে 3 সদস্যের একটি তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে আদৌ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অথচ তাদের দাবি কি? তাদের দাবি হওয়া ছিল যে এই মেয়েটা ভিকটিম হয়েছে, রেপড হয়েছে, তাকে তার যেই অ্যাকিউজ যারা ওদেরকে ধরা, তাদের বিচার নিশ্চিত করা। সেটা না করে সেনাবাহিনী এখান থেকে সরাতে হবে। তার মানে টার্গেট কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। ওখান থেকে পাহাড়কে যারা অশান্ত করতে চায় প্রতিনিয়ত, তাদেরকে নিবৃত্ত করার জন্য সেনাবাহিনীর 400টির মতো ক্যাম্প সেখানে কিন্তু আছে। এবং দেখলাম যে আরও 250টি ক্যাম্প সেখানে প্রয়োজন। তো আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমাদের বিশাল পার্বত্য এরিয়া, হিলি এরিয়া, অনেক জাতি সত্তার বাস সেখানে। তো সেই জায়গাটা অশান্ত করলে লাভটা আসলে কার? তো যাদের লাভ, যারা এই কিছুদিন পরপরই এই ধরনের বিভিন্ন ইস্যুতে, আপনি দেখবেন আমি গত 2024-এ সেম এই সময়টাতে একটা সিনক্রিয়েট হয়েছে। তো কিছুদিন পরপরই এই পাহাড়টাকে অশান্ত করা হয় বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মাধ্যমে, যার ফলে সেই সময়টা বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করা হয়, যেটা আমরা দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু সেটা ইঙ্গিত করেছেন। তো সেই বিষয়টাতে আশা করি সবাই সচেষ্ট আছেন এবং মানুষও অনেক সচেতন এখন। এসব বলে আর পার পাওয়া যাবে না। জি, ধন্যবাদ। জি, মাওলানা আব্দুল জব্বার, মানে সেখানে তো আমাদের দেশের সবগুলো রাজনৈতিক দলেরই একটা সাংগঠনিক অবস্থান আছে, কার্যক্রম আছে, আপনাদেরও আছে। সেখানকার মানুষদের সঙ্গে মানে সেখানে যেহেতু একটি মানে ভিন্ন মানে সমতলের মানুষের মতো নয়, সমতলের মতো আসলে সেখানকার জীবনযাত্রাও নয়, সুতরাং তাদের চাওয়া, তাদের পাওয়া, রাজনীতি সব কিছুই আলাদা হবে, সেটাই স্বাভাবিক। মানে সেখানে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো কি তাহলে ব্যর্থ হচ্ছে তাদের কথা বুঝতে? আসলে এখানে বিষয় হচ্ছে বাংলাদেশে যে বৃহৎ রাজনৈতিক দল যারা সেখানে পাবলিক রিপ্রেজেন্ট যারা করে, এর মধ্যে মূলত ওখানে বিএনপি বা জামায়াত ইসলামীরই বলতে গেলে মজবুত অবস্থান। আর অন্যান্য যে সংগঠনগুলো আছে, অধিকাংশ সংগঠনগুলোই কিন্তু পাহাড়িদের খোদ বিভিন্ন জাতিগোষ্ঠীর যে পাহাড়িদের সংগঠন, তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনেক সময় নিজেরা কোন্দলে জড়িত হয়ে যায়। আবার অনেক সময় অন্যান্য যে পররাষ্ট্রগুলো যারা আমাদের দেশের স্বার্থ নষ্ট করে তাদের স্বার্থকে এখানে উদ্ধার করতে চায়, তারা বিভিন্ন সময় এদেরকে অ্যাকোমোডেট করে, অর্গানাইজ করে আমাদের এগেইনস্টে লাগানোর জন্য চেষ্টা করে। তো এখানে হচ্ছে রাজনীতি বুঝার বিষয় না, বিষয়টা হচ্ছে যে সরাসরি তারা বিভিন্ন রাষ্ট্র দ্বারা, পার্শ্ববর্তী যে কিছু রাষ্ট্র আছে, আলোচক বলেছেন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে সেই কাজটা করছে। এখন সেই ক্ষেত্রে বিষয়টা হলো যে এখানে শুধু রাজনৈতিক ইনভলভমেন্টের মাধ্যমে এটা কিন্তু এই কেওয়াস সমাধান করা যাবে না। এটা পুরোপুরি সরকার, প্রশাসন, সেনাবাহিনী সবাইকে মিলিয়ে এবং তাদেরকেও ইনভলভ করতে হবে যারা এটার সাথে কেওয়াস মধ্যে আছে। একসময় শান্তি বাহিনীকে নিরস্ত্র করা হয়েছিল, এখন তাদের মধ্যে কেউ কেউ ও তাদের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র তারা যোগান দিচ্ছে এবং নানাভাবে নতুন করে এই দেশ থেকে এটাকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করছে। সুতরাং এটা শুধু রাজনৈতিক দলের উপর বর্তায় এরকম না, অবশ্যই তাদের দায়িত্ব আছে, কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা সবাই মিলে কিন্তু করতে হবে। মানে সবাই
সেখানে কি মানে এটা তো একটা রাজনৈতিক সমস্যা কিনা, মানে সেখানে কি শক্তি প্রয়োগ করতে হবে, মানে আপনার মানে ইঙ্গিতটা আসলে সেরকম কিনা? জি, মাওলানা আব্দুল জব্বার, জি, মানে এটা তো একটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই এটা সমাধান করতে হবে। তাদের সঙ্গে বসতে গেলে রাজনৈতিক দল সবচেয়ে বড় সংগঠন, সুতরাং রাজনৈতিক দলের সেখানে ইনভলভমেন্ট তো অন্যদের চাইতে বেশি, কারণ সরকার বা প্রশাসন বা আমাদের সেনাবাহিনী এরা আসলে এই সমস্যার সমাধান করতে পারবে কি? জিয়াউল কবির সুমন কোনো না, এখানে আসলে বিষয়টা তো দীর্ঘদিনের। হ্যাঁ, এই সমস্যাটা নিরসন করার জন্য সব পক্ষকেই এখানে মোটা দাগে সবাইকে একমত হতে হবে, এবং সবাই, আমার বিশ্বাস যে সবাই একমত আছে। এখন কথা হচ্ছে এটা ওই একই কথাই বারবার আসতেছে, আপনি পাহাড়টা অশান্ত করতে চাচ্ছেন, এখন আপনি করবেন, এখন আপনাকে আমি কতক্ষণ পাহারা দিয়ে রাখবো? আর বিশেষ করে ওইখানে যে এই পাহাড়ের বিশেষ করে প্রত্যন্ত দুর্গম এরিয়া, এই এরিয়াগুলোতে আবার মানে অবাধে, মানে ভিতরে কিন্তু ওদের বাস, মানে বিশেষ করে যারা জাতিসত্তা, বিভিন্ন জাতির চাকমা মারমা, ওদের বাস। তো যার ফলে তারা যদি একটা ইনসিডেন্ট বা একটা অকারেন্স করে বা নিজেরাই মারামারি করে, ধরেন একটা এই অপপ্রচার বা এগুলোর মধ্যে দায় দিয়ে দিল, তখন এটা কে নিরসন করবে? এই জন্য আপনার যারা বাঙালি আছেন এবং বিশেষ করে ওইসব জাতিসত্তার যারা নেতৃবৃন্দ আছেন, তাদেরকে যদি এখানে এঙ্গেজ করা যায়, এবং পাশাপাশি আমাদের সেনাবাহিনী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলগুলো সবাই মিলে এই মানে বিশাল এই এরিয়াটাকে শান্ত করার জন্য তারা নিজেরাই উদ্যোগী হতে পারেন। এর পাশাপাশি দর্শকের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে একাত্তর জার্নালে একটু ফেরত আসছি, সঙ্গে থাকবেন আশা করি। সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলোর সংবাদ শিরোনামগুলো দেখে নিলাম, আগেই পরিচয় করিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ খবর, আজকে রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার যে নিউ ইয়র্কের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারকে কেন্দ্র করে সেখানে অনেকগুলো মন্তব্য করেছেন, তারই একটি মন্তব্য দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। তিনি বলেছেন যে অনেকেই জামায়াতকে ছায়া সরকার বলে উল্লেখ করেছে, তবে বিএনপির লক্ষ্য দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য খাত সহ গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্য ব্যক্তিদের রাখতে চায় বিএনপি, শুধু ছায়া সরকারের লোকজন নয়। মাওলানা আব্দুল জব্বার, আপনার একটু মন্তব্য একটু আশা করছি শুরুতে একটু নিয়ে নেই। জি, ধন্যবাদ। আমাদের রুহুল কবির রিজভী সাহেব, তিনি বিএনপি সিনিয়র নেতা, তিনি ছায়া সরকার কি হিসাবে চিন্তা করেছেন অথবা মন্তব্য করেছেন সেই বক্তব্য তিনি দিতে পারবেন। তবে ওনার বিগত সময়ের কয়েকটা যে বক্তব্য, সেই বক্তব্যে আমার মনে হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে জামাত ইসলামী সব জায়গায়, বিএনপির পাশাপাশি জামাত ইসলামীরও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় সেই অবস্থান রয়েছে তিনি মনে করছেন। সেই জায়গা থেকে হয়তো তিনি এটি বলেছেন, এবং বলেছেন যে সেটার পরিবর্তে ওনারা যদি ক্ষমতায় যান তাহলে যোগ্য ব্যক্তিদেরকে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রতিষ্ঠিত করবেন। আসলে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব কিন্তু এটা বলছিলেন। হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে, চিন্তা করতে পারে, হ্যাঁ, এখন ইন্টারিম গভর্নমেন্ট তাদের পলিসি চিন্তা অনুযায়ী সেখানে ব্যক্তিদেরকে বসিয়েছেন। সামনে যারা সরকার পরিচালনা করবে, এটা শুধু জামাত ইসলামী নয়, যে কোনো দলেই সরকার গঠন করুক সামনে, আমার মনে হয় 5 আগস্টের পরে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছে যে দলীয় বিবেচনা না হয়ে যে রাষ্ট্রকে যারা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারবে, রাষ্ট্রের টোটাল অর্গানাগ্রাম যেগুলো আছে, যেগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় যদি সেই উপযুক্ত ব্যক্তিদেরকে যদি নিয়োগ দেওয়ার সেই বড় মন, চিন্তা, দৃষ্টিভঙ্গি এই রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকে, তাহলে আমাদের দেশের জনগণ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে, এবং রাষ্ট্রের মধ্যে আপনি প্রশ্ন রেখেছেন যে ছায়া সরকার বলতে কি উল্লেখ করেছেন উনি, যদি একটু মোহাম্মদ আব্দুস সালাম আপনার কাছে যাই,
মানে জামায়াতকে ছায়া সরকার বলে উল্লেখ করেছেন, অনেকে উল্লেখ করেন এইরকম। রুহুল কবির রিজভী এই মন্তব্য করেছেন। রুহুল কবির রিজভী বলেননি যে জামায়াত ছায়া সরকার, মানে এই সরকারকে জামায়াতের ছায়া সরকার, সেটা বলেননি, অনেকে বলেন বলে তিনি বলেছেন। আব্দুল সালাম, মানে কি বলবেন? আমরা তো যেটা চাই যে এটাকে নিরপেক্ষ সরকার, আচরণ সবকিছুতেই থাকবে, প্রজা ক্ষেত্রেই থাকবে, আজকে শুধু সবকিছুতে। আর এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে তখন তো এই বিষয়টা আরো আসবে, যাতে প্রশাসন যাতে একটা নিরপেক্ষ থাকে। এইটা চাওয়ার মধ্যে দিয়ে তো কোনো ভুল নাই। এবং এটা অবশ্যই আরেকটা হলো যে একটা জিনিস তো আমাদের মনে রাখা দরকার, যে বিগত ফ্যাসিবাদ তৈরি হলো কিন্তু দলীয়করণ করতে, যে প্রশাসন সহ সর্বত্র যখন সে দলীয়করণ করেছে এবং মেধার বিকল্প হিসাবে সে দলীয় দলকে বেছে নিয়েছে, মেধাকে বেছে নেয় নাই, তখনই কিন্তু আসলে সবকিছুতে ধস নেমেছে। সেই কারণে বিএনপি বিশ্বাস করে যে আজকে মেধার মূল্যায়ন করতে হবে, এবং যখন আমরা কোনো কিছু দলীয়করণ করতে যাব তখন কিন্তু মেধার সঠিক মানে চর্চা বা মেধাকে কাজে লাগানোর যে বিষয়টা, সেটা কিন্তু সেটা যথারীতি হবে না। আমরা চাই যে মেধার মূল্যায়ন, কারণ এটা তো ঠিক যে আজকে দেখেন যে আজকের যে সরকার, যে ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট গঠিত হয়েছে, এটাও তো আজকে প্রশ্ন যে আজকে প্রফেসর ইউনূস সাহেব বা দুই একজন ছাড়া বাকিগুলোকে মনেই করে না লোকজন যে তারা আজকে ক্যাপাবল এই ধরনের একটা সময় একটা সরকার পরিচালনায়। তাই কাজে সরকারের বিভিন্ন ক্ষেত্রেও যদি সেই ব্যর্থতাটা থাকে, তাহলে সেটা জন্য তো সাফার করবে দেশ, সাফার করবে জনগণ। কাজে আমরা চাই যে মেধাবী লোকগুলোকে যাতে, এবং যার যার যেখানে থাকা দরকার, সে কোন দলের সেটা বড় প্রশ্ন না, সে যদি মেধাবী হয়, ভালো হয় এবং সে গ্রহণযোগ্য হয়, এবং যখনই যে যেখানে যাবে সে যাতে নিরপেক্ষভাবে দায়িত্বটা পালন করতে পারে। কারণ আজকে সব জায়গায় সংস্কারের কথা, বিশেষ করে সংস্কারকারী রাজনৈতিক দল, এগুলোকেই কিন্তু আজকে সংস্কারের কথা বেশি বলা হয়েছে। কিন্তু আসলে যে জায়গায় প্রশাসনটা, যে প্রশাসন বলা চলে যে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর জন্য, তারা অনেকাংশে, বেশিরভাগ কিন্তু তাদেরই ক্রেডিট দিতে হবে যে প্রশাসনে যারা আছে তারা। কিন্তু সেই প্রশাসন কিভাবে আজকে সংস্কার হবে সেই ব্যাপারে কিন্তু সরকারের কোনো ভূমিকা নাই। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে জায়গায় কিন্তু সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, কিন্তু শিক্ষা খাতে কিন্তু কমিশন করা হয়নি। অথচ বাংলাদেশের যেটা আজকে শিক্ষাটাকে আমরা যাতে শিক্ষা দিক দিয়ে আপনারা দেখেন যে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের মানে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে আমরা দাবি করতাম। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আমাদের সাউথ ইস্ট এশিয়ার মানে 10টা বা ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু আজকে নাম নাই। অর্থাৎ এইগুলো কিন্তু একমাত্র এই কারণেই হয়েছে যে সেগুলোতে দলীয়করণ হয়েছে সবকিছুতেই, এবং দল ছাড়া তারা শিক্ষকতা বলেন, পাশাপাশি আজকে অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এমনকি ছাত্রদের ভর্তির ব্যাপারেও বলেন, যে সেখানে আপনারা দেখেছেন যে গত 17টা বছর হয়েছে কি যে বিএনপির কোনো নেতার বা কোনো কর্মীর বা তার সহকারী কারো কোনো ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে, এইটাই চিন্তা করা যায় না। আর চাকরির কথাটা তো দূরের কথাই। তো সেই কারণে আজকের আমরা যেটা চাই যে আজকে বর্তমান যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আছে, আজকে প্রশাসন সহ আজকে সেই সমস্ত প্রত্যেকটা বিভাগেই যাতে তারা মেধাবী লোকগুলোকে যাতে সেখানে তারা নিয়ে আসতে পারেন। কারণ দেশ ও জাতির আজকের এই বিশেষ সময় অন্তত মেধাবী লোক এবং যারা দল কানা না, দলের লোকজন থাকতে পারে, কিন্তু যাতে দল কানা না হয়। সালাম ভাই একটা জিনিস ঠিকই বলেছেন, সেটি হচ্ছে শিক্ষা সংস্কার কমিশনটা কিন্তু হয়নি। এটা একটা কেন হয়নি এটা আসলে প্রশ্নের দাবি রাখে। কারণ এতগুলো সংস্কার কমিশন, আমরা সব খাতে সব সেক্টরেই সংস্কার করছি, কিন্তু যে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব, যে শিক্ষিত জনপদ, শিক্ষিত জনগোষ্ঠীর কথা আমরা বলছি, সেই সংস্কার কমিশনটাই আমরা গঠন করিনি। এটা একটা দুর্বল দিক এই সরকারের। জি, কোনো প্রশ্ন আমার অতিথির কাছে? আমার আব্দুল জব্বার সাহেবের কাছে প্রশ্ন, সেটি হচ্ছে আপনারা উপযুক্ত বা যোগ্য লোকের কথা বলেছেন। আসলে সবাই তো যোগ্য প্রতিনিধি নিয়োগ দিয়ে যোগ্য প্রতিনিধিকেই আপনারা মনোনীত করবেন বা নির্বাচনে প্রার্থী করবেন। তো
সেক্ষেত্রে আপনার তাদের এই মানে এই ইয়েতে আপনার মানে নেগোসিয়েশনে গেলে কেমন হয়, মানে আমি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। সেটি হচ্ছে আমরা যোগ্য প্রার্থী দিচ্ছি বা যোগ্য প্রার্থী সিলেক্ট করছি, তাহলে আবার ওইদিকে আমরা মেধাবী বা সিলেক্টিভের কথাও বলছি, একদিকে নির্বাচন আবার আরেকদিকে সিলেকশনের কথা বলছি না, বিভিন্ন খাতে যেটা কিছুটা সালাম ভাই ইঙ্গিত করলেন যে বিভিন্ন সেক্টরে বা প্রতিষ্ঠানে জব্বার সাহেবও সেটা ইঙ্গিত করেছেন। তাহলে আমরা সিলেকশনে গেলে কেমন হয় তাহলে, যদি আমরা যোগ্য বা মেধাবী প্রার্থীর কথাই বলে থাকি? না, এখানে তো আপনার যোগ্য প্রার্থী বলতে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে। এই পদ্ধতিটা তো আপনি বিসিএস বলেন, শিক্ষক নিয়োগ বলেন, যত জায়গা আমাদের দেশে আছে সেই জায়গাগুলো তো আলটিমেটলি অতীতে দেখা গিয়েছে যে গভর্নমেন্টগুলো ছিল দিন শেষে ওই পরীক্ষা নিরীক্ষা যাই হোক না কেন মানে দলীয় লোকদেরকেই কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো জো নেই। আমি সেই জায়গা থেকে উপযুক্ত বা যোগ্য লোকের কথা বলছি। এটা যদি জামাতও এই কাজ করে অথবা বিএনপিও কাজ করে বা নতুন কেউ যদি এই আগের মতোই যদি একই কাজ করে, আমরা কিন্তু এই টক শোতে খুব ভালো ভালো কথা বলছি, অথবা 5 আগস্টের পরে আমাদের কথার ফুলঝুরি সবারই কম বেশি এত সুন্দর মনে হয় যেন রাষ্ট্রটা নতুন করে এমন ভাবে সাজবে, এখানে আর কোনো দুঃখ কষ্ট বেদনা এটা কি আসলে সম্ভব কিনা? আসলে এই যে দেখেন এ পর্যন্ত ধরেন কত 166টা, হ্যাঁ, তো এর মধ্যে মাত্র 50% আপনার ঐক্যমত্যে আসতে পেরেছে। তাহলে এই কিভাবে বাকি সময়টা কিভাবে আসলে এটা ঐক্যমত্যে আসা সম্ভব? কারণ আমরা সবাই ভালো ভালো যোগ্য প্রার্থী আমরা নিয়ে কথা বলছি, আমরা তো আমাদের বেসিক জায়গাগুলোতে আমরা এখনো বেশ গ্যাপ থেকে গেছে। না, এই 160টার মধ্যে যদি মানে সবকিছুতেই যে আপনার সঙ্গে আমার একমত হতে হবে বিষয়টা এরকমও নয়। মানে এটা কোনোদিন পৃথিবীতে কোথাও হয়েছে কিনা সেটা চাপ দিয়ে ঐক্যমত তৈরি করা ছাড়া এটা কি সম্ভব কিনা? না, এটা আদৌ সম্ভব না। এটা সবাইকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, অন্তত বেসিক যে জায়গাগুলো, বিশেষ করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের শিক্ষা, আমাদের যে প্রায়োরিটি যে সেক্টরগুলো, এগুলোতে আমাদের কিছুটা অ্যাকোমোডেট করতে হবে, করে নিতে হবে নিজেদেরকে। একটা বিষয় আমি আসলে প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না, একটু এটা আমার মানে একটু ছোট করে মন্তব্য জেনে নেই দুজনের কাছেই। শুরুতে আব্দুল সালাম আপনাকেই জিজ্ঞেস করি যে সরকার নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, ডাক্তার জাহিদ হোসেন বলেছেন। বিশেষ করে এই প্রসঙ্গটা আবার নতুন করে এসেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গটা, সেটা প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ নিউ ইয়র্কে, সেই ইন্টারভিউকে কেন্দ্র করে পরবর্তীতে আজকে আইন উপদেষ্টা বলেছেন যে এটা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা নেই। মানে এই বিষয়টা আবার উঠে আসছে কেন? মানে কি ধারণা করেন, কি মন্তব্য? এটা উঠে আসার কোনো কারণও নাই, কোনো সুযোগই নাই। ফ্যাসিবাদকে আবার নিয়ে আসার তো কোনো সুযোগ নাই। আজকে ফ্যাসিবাদের যদি পুনর্বাসন করতে চান তাহলে তো মানে এই যে গণহত্যা তারা করলো এবং দীর্ঘ 17টা বছর মানে আমাদের জীবন থেকে কেড়ে নিল, তাই না? আজকে অনেককে মেরে ফেললো, অনেকে গুম করলো, এটা কি বিচার হবে না? আজকে এই কারণ দলীয় সাইনবোর্ড নিয়েই তো তারা আজকে শেখ হাসিনা আজকে ফ্যাসিস্ট হয়েছে। কাজেই সেখানে তার বিচার আগে হইতে হবে। তার বিচার হওয়া ছাড়া তো তার একটু প্রশ্রয় আসে না অন্য কিছু হওয়ার, বা এই মুহূর্তে তাদেরকে নিয়ে চিন্তা করার কোনো অবকাশই নাই, কোনো অবকাশই নাই। তাহলে প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে আসলে কিভাবে আপনি দেখেন? না, প্রধান উপদেষ্টা যেটা বলছেন, আজকে আবার আইন উপদেষ্টা কি বলছেন? আজকে তারা কি সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলবে? এই জন্যই তো বলা যায় সরকারের বক্তব্যের মধ্যে একটা থাকা উচিত যে তারা কি চায়। আর এখানে পরিষ্কার প্রশ্ন যে আমরা 17 বছর চেষ্টা করা, আমরা তো চেয়েছিলাম আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ গণতান্ত্রিক পথে থাকুক, আওয়ামী লীগ নির্বাচনের পথে থাকুক, সে তো থাকে নাই। কাজে সে তো একটা গণতন্ত্র হত্যাকারী। এবং আজকে এরকম একটা মানুষদেরকে যে সে হত্যা করছে, আজকে তার কোনো বিচার হবে না? তাকে আপনি পুনর্বাসন করতে চাবেন? এটা তো প্রশ্নই আসে না। কাজে অন্তত সেটা সময় সাপেক্ষ, যখন দেখা যায় তাদের বিচার আচার হোক,
তারপর এখন পর্যন্ত কি আওয়ামী লীগ আপনি তাকে মাফ করতে চান? আওয়ামী লীগ কি বলছে তারা অন্যায় করছে, তারা ভুল করছে? তারা কি জাতির কাছে মাপ চাইছে? এখন বলতো আর আমাদের দরদ দুইটা গেছে তাদেরকে করার জন্য। এর আগে জামাতের আমির সাহেব বলে দিলেন আমরা সব মাফ করে দিছি, আজকে আবার এখনো অনেক জায়গায় বলতেছে। এই মাপের তো কোনো সুযোগ নাই। এটা বিচার হইতে হবে, বিচার। এতগুলো হত্যা, গণহত্যা এবং এতগুলো মানুষের যে, আমি তো বলছি আমি মাফ করতে পারবো, আমার 17টা বছর ফিরে দিক। আমার জীবনের 17টা বছর আজকে শেখ হাসিনা কেড়ে নিছে, সেটা আজকে ফিরিয়ে দেখ। তারপরে তার পুনর্বাসন করবেন নাকি তাকে সুযোগ দিবেন সেটা বলেন। মাওলানা আব্দুল জব্বার। জি, সালাম ভাই যে কথা বলেছেন এই কথার সাথে আমিও অনেকটা একমত। তবে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা আসছে, সে সময় আমাদের বিএনপির মহাসচিব সাহেব বলেছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে ওনারা ঐক্যমত না, কিন্তু আবার বিভিন্ন পর্যায়ে ওনাদের সিনিয়র নেতারা বললেন যে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই। এক একজন এক এক ধরনের বক্তব্য রাখছেন। তো আমার মনে হয় যে তাদের যে হত্যা, খুন, রাহাজানি যা চলেছে 5ই আগস্টের কিন্তু পূর্বে, প্রশ্নটা সেটা না, প্রশ্ন হচ্ছে যে 17 বছরের কথা বাদ দিই, 15 বছরের কথা বাদ দিই, যদি সর্বশেষ আমি 6 মাসের হিসাবটাও যদি করি, আসলে তারা কিসের বিনিময়ে তারা দেশে রাজনীতি করবে বা কিভাবে তার রাজনীতি করার অধিকার পায় সেটি আমার বুঝে আসে না। সালাম ভাই যেটা বলেছেন যে আমাদের আমির সব মাফ করে দিচ্ছেন, উনি তো বলেছেন যে আমরা দলীয়ভাবে কারো বিচার করার সুযোগ নেই, কিন্তু কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যাপারে আমরা আইনি সার্বিকভাবে সব সহযোগিতা করব, এই বিষয়টা বলা হয়েছে। এখন বিরতি নিতে হবে আমাকে। যে বক্তব্যে যে কন্ট্রাডিকশন, একজন বলছে রাজনীতি করার সুযোগ নেই, আরেকজন বলছে রাজনীতি আমরা এক্স্যাক্টলি। আমার আরেকটা বিষয় একটু আলোচনা করতে হবে, আপনাদের একটু মন্তব্য তখন আমি একটু আশা করব। জিটিওকে যে সাক্ষাৎকার নিয়ে আমরা আসলে আজকে কথাটা বলছি, সেই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আরেকটি মন্তব্য করেছেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়ো খবর। এটা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই মন্তব্যটি করেছিলেন। এইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ৭১ জার্নালে ফিরে আসবো। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। বিরতির আগে যে খবরটির কথা বলছিলাম সেটার একটু যদি আমি পড়ি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও। হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর ছড়ানো। এই বক্তব্যকে হেডলাইন করে আনন্দবাজার পত্রিকাও খবর ছেপেছে সেদেশে, ভারতে। এবং সঙ্গে এরই মধ্যে প্রথম আলোর একটি খবর আমার নজরে এসেছে, জিটিওকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার, সত্যকে অস্বীকার করা দুঃখজনক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মন্তব্য করেছে। এই খবরটি নিয়ে একটু আলোচনা করতে চাই। সহকর্মী সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানকে একটু যুক্ত করে নেব। সোহরাব হাসান, স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। যে খবরটির কথা বলছিলাম এবং যে মন্তব্যটি নিয়ে আমি আসলে আপনার একটু বিশ্লেষণ আশা করব, তিনি বলেছেন যে এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো, বাংলাদেশের প্রসঙ্গে ভুয়া খবর ছড়ানো। কি মন্তব্য করবেন? আসলে বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, তাদের সম্পত্তি, জানমাল, এটা দেখার দায়িত্ব তো সরকারের। সরকার সেটি কতটা রক্ষা করতে পারছে, শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরুদেরও। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি ঘটে তখন সংখ্যালঘু, সেটা ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু উভয়ই অত্যাচার নির্যাতনের শিকার হয়। এখন এটি অনেকেই বলবেন যে এটি রাজনৈতিক কারণে হয়েছে, কিন্তু 1 বছর পরেও যদি এটা বলা হয়, 1 বছর বা 14 মাস পরেও, যে
রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে, মামলা হচ্ছে বা বাড়িঘর ভাঙ্গা হচ্ছে, এটি রাজনৈতিক, এটি সাম্প্রদায়িক নয়। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের প্রতিক্রিয়াও দেখলাম। তারা কিন্তু বলেছে যে এটি যে প্রধান উপদেষ্টা যেভাবে অস্বীকার করেছেন সেটি সত্য নয়। এখনো অনেক জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে সরকারকে ধন্যবাদ দিতে হয়, গত বছর যেমন দুর্গোৎসব একটা সুন্দর পরিবেশে উদযাপিত হয়েছে। এবছরও আজকে নবমী শেষ হলো, মানে গতকাল নবমী শেষ হলো, আজকে দশমী। আশা করি এটি এবছরও এই পরিবেশটা রক্ষিত হবে। তবে একটা কথা, যেমন বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের কোন ধর্মীয় উৎসব, ঈদ বা কোরবানি বা অন্য অনুষ্ঠান, সেখানে কিন্তু এত নিরাপত্তা প্রহরীর দরকার হয়, এত বাহিনীর দরকার হয় না। কিন্তু সংখ্যালঘুদের যে কোনো উৎসবে, অনুষ্ঠানে কিন্তু সেটা দরকার হয়। এর মধ্য দিয়ে একটা সামাজিক মনস্তত্ত্ব প্রকাশিত হয়। এটি কিন্তু শুধু সরকারেরও দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব না, পুরো সমাজের দায়িত্ব। বিশেষ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের দায়িত্ব। তারা সংখ্যালঘুদের প্রতি কতটা সহমর্মী, কতটা আন্তরিক, কতটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তারা বজায় রাখতে পারছে, সেটি একটি বিষয়। কিন্তু এই যে এই মন্তব্যটা, সোহরাব হাসান, এই মন্তব্যটাকে আসলে কিভাবে, জি, গুজবের জবাব কিন্তু সত্য দিয়ে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই ঘটনাগুলো ঘটেনি। এখন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ গত বছর থেকে কিন্তু অনেকগুলো তথ্য দিয়েছে। সরকারের উচিত তাহলে এই তথ্যগুলো ব্যাখ্যা দেওয়া। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মাঝে মাঝে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং সেখানেও একটাই কথা বলছি যে পরিষদ যে তথ্যপত্র দিয়েছে সেটা অতিরঞ্জিত। এখন কোনটা অতিরঞ্জিত এবং কোনটা অতিরঞ্জিত নয়, আসলে না, উনি যে মন্তব্য করেছেন যে মানে এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো। ভারতীয় এখন এটাই হচ্ছে যে এখন হচ্ছে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকলে, স্বাভাবিক থাকলে এই এসব হয়তো ছড়ানো হতো না। এখন অন্যতম কি বলে, কি বলছেন, অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো। বিশেষত্ব এখন সেটা প্রমাণ করতে হবে। যেমন তারা যদি 10টি খবর দেয়, 10টি খবর বাংলাদেশ সম্পর্কে দিয়ে থাকে, তার মধ্যে যদি 7টি ভুয়া হয়, তাহলে সেটা অবশ্যই এই বক্তব্যের ভিত্তি থাকে। আর যদি সেখানে 3টি হয়, তাহলে সেটা খণ্ডিত হবে। আর সুতরাং আমাদের প্রমাণ করতে হবে প্রথমে যে এখানে এই ধরনের ঘটনা ঘটেনি, বা ধরনের ঘটনা আমরা ঘটতে দেইনি। আমরা যখন এই ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে কথা বলছি, তখন দেখুন পার্বত্য চট্টগ্রাম, সেখানে কি ঘটেছে। সেখানে একটি পাহাড়ি মেয়ে ধর্ষিত হয়েছে, আর সেই ঘটনার জের ধরে সেখানে সংঘর্ষ হয়েছে, এবং পরবর্তীকালে 3 জন মারা গেলেন, তারা কিন্তু সেই পাহাড়ি সম্প্রদায়। এখন রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্কটা কি? নাগরিককে নিয়েই তো রাষ্ট্র, কোন জাতি, কোন ধর্মের, সেটা তো দেখার বিষয় না। এখন ভারত যেসব তথ্য দিচ্ছে বা যেসব কথা বলছে, সেটার আমি মনে করি উপযুক্ত জবাব হচ্ছে আমরা সত্যটা জানানো এবং সত্য ঘটনা, মানে তথ্য দিয়েই সেটার জবাব দেয়া, তথ্য দিয়েই জবাব দেয়া। মোহাম্মদ আব্দুস সালাম, আপনার একটা ছোট্ট মন্তব্য আশা করছি এই প্রসঙ্গে। না, এটা তো সত্যি কথা যে আজকে ভারত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বর্তমান অবস্থাটাকে তারা মেনে নিতে পারে নাই। তারা কোনো অবস্থাতেই যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে এবং সেই ফ্যাসিবাদের কিরণক আজকে তার দেশে, মানে সেখানে যে আশ্রয় নিয়েছে, এখন একটা ব্যক্তির জন্য বা একটা দলের জন্য একটা দেশের সাথে সম্পর্ক এরকম করবে, এটা তো কোনোভাবে আশা করা যায় না।
কারণ রাষ্ট্র তো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে, রাষ্ট্রের সম্পর্ক কি কোনো ব্যক্তির সাথে বা কোনো দলের সাথে হতে পারে? তো এটা তো আজকে সারা বিশ্বের সামনে আজকে এটা প্রশ্ন। দেখেন যে আজকে প্রত্যেকটা বিষয় শুধু নেগেটিভ নিউজ না, যে সরকার পরিবর্তন হওয়ার পরে তো নেগেটিভ এরকম হাজার নিউজ, যে সমস্ত ঘটনার সাথে কোনো সম্পর্কই নাই। এই মাত্র দেখেন আমি এখনো বাসায় পৌঁছতে পারি নাই, আমি মোহাম্মদপুর আমার নির্বাচনী এলাকায়, সে আদাবর এলাকা থেকে, এই হিন্দু ধর্মের পূজা মণ্ডপ থেকে আমি সেখান থেকে আসতেছি। অর্থাৎ সেখানে সব জায়গায় কোথাও শান্তিপূর্ণ হয়, বরঞ্চ আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে যান তাহলে দেখবেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় এই হিন্দু ধর্মের নেতারা কিন্তু বলছে যে সবচেয়ে বেশি মানে পূজা মণ্ডপে হামলা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় তাদের আমলে। অর্থাৎ যারা তাদেরকে ভোট ব্যাংক হিসাবে তারা তাদেরকে গ্রহণ করেছে, কিন্তু সেই সময় কিন্তু তাদের সেই সুযোগ সুবিধাগুলো তারা পায়নি। কারণ সেই ওই যে বললাম যে তারা দলের যত পূজা মণ্ডপে পূজার মন্দিরের যত জায়গা দখল করা, আপনারা দেখছেন ঢাকেশ্বরী মন্দির সব বিভিন্ন জায়গাতে স্বর্ণের গহনা চুরি করা ইত্যাদি আরো বহু ঘটনা ঘটেছে। আর আজকে সৌরভ ভাই যেটা বললেন যে আজকে কেন তারা উদ্বিগ্ন থাকে বা আমাদেরকে কেন আজকে সিকিউরিটি বাড়াইতে হয়, যেমন আমরা সিকিউরিটির পরও দলের পক্ষ থেকেও আমরা আমাদের অন্তত নৈতিক দায়িত্ব মনে করছি তাদের পাশে থাকা। তা না হলে তো যে কোনো ষড়যন্ত্র হচ্ছে, আচ্ছা বাংলাদেশটাকে আনস্টেবল করার জন্য আজকে বিভিন্ন যে ষড়যন্ত্রটা আজকে আমাদের মাওলানা আব্দুল জব্বারের কাছে নিয়ে তারা বেশি চেষ্টা করছে। এর জন্যই আমাদেরকে সচেতন থাকতে হয়। জি মাওলানা আব্দুল জব্বার, একটা ছোট্ট যদি 1 মিনিটে বলেন, এই আলোচনাটা শেষ করবো আমরা। করতে চাই, আমি তো সাংগঠনিকভাবে কাজ করি নারায়ণগঞ্জ মহানগরীতে। আজকে অনেকগুলো মন্দিরে আমরা গিয়েছিলাম তাদের খোঁজ খবর, নিরাপত্তা সহ বিষয়গুলো নিয়ে। সেখানে ব্যাপকভাবে নিরাপত্তা বেষ্টিত আছে তারা, এবং আমরাও দলীয়ভাবে তাদের কমিটির সাথে যোগাযোগ করে বাইরে থেকে আমাদের কোনো যদি সহযোগিতা লাগে আমরা এটা করার জন্য চেষ্টা করছি। এক্ষেত্রে আমি একটু গুজবের ব্যাপারে যেটা বলতে চাই, 5ই আগস্টের পরে 5-7 দিন পরে খবর আসলো যে সরকারি তোলারাম কলেজের পাশে একটা বিল্ডিং, যেটা একজন সনাতন ধর্মী ব্যক্তি, তার ছেলে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে কোনো না কোনো ভাবে খবর গেল যে তার বাড়িতে হামলা হয়েছে। পরে ওখানে কলকাতার একজন আমার পরিচিত ব্যক্তি তিনি বললেন যে একটু খোঁজ খবর নেন। তখন গিয়ে ওখানে খোঁজ খবর নিলাম, এবং খোঁজ খবর নেওয়ার পরে যেটা শুনতে পেলাম, দারোয়ান সহ বললো যে সেখানে হট টেম্পারেচার কারণে গ্লাস ফেটে বিস্ফোরণ হয়ে সেখানে গ্লাসটা ভেঙে গেছে। এই হইলো অবস্থা, যেখানে যাই ঘটুক এখন এটা মানে বাংলাদেশের মানুষের উপর বা মুসলমানের উপর দায়ী করার যে একটা রীতি সেখানে কিছু মিডিয়া শুরু করেছে। একইভাবে এখানে যেটা বলা হচ্ছে, আমাকে শেষ করতে হবে, আমি একটু 7টা বিষয় তারা বলছে, এগুলো আমার মনে হয় সরকার খতিয়ে দেখা দরকার। যদি গুজব হয় এটার ব্যাপারে যথাযথ যারা গুজব পাচ্ছে তাদের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। 2024 সালে আপনার বিশ্বে অপতথ্য, বিকৃত তথ্য, এসব মানে ভুয়া তথ্যের মানে যে সোর্স, এটা শীর্ষে কিন্তু ভারত। যদি আপনি গুগলে সার্চ দেন আপনি এটা তথ্যটা পেয়ে যাবেন। এরপর আছে ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া। তো আসলে তারা প্রতিনিয়তই ধরেন বাংলাদেশে একটা যে কোনো একটা ঘটনা ঘটছে, একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটছে, তারা ওইখান থেকে একটা কাট পিস মেরে একটা ভাইরাল করে দিলেন। তাদের প্রচুর মিডিয়া আছে। আপনার 24 সালের রিউমার স্ক্যানার, তারাও 72টা ভারতীয় গণমাধ্যম, তারা সেখানে দেখেছে যে 137টি প্রতিবেদন করেছে গদি মিডিয়া, যেটা মোদি নিয়ন্ত্রিত। আর রিপাবলিক চ্যানেলের কথা কি বলবো, সেটা সবাই আপনারা জানেন। তো তারা এর চেয়ে আমি আর কিছু বলতে চাই না, আপনারা বুঝে নেন বাদ বাকি। এই আলোচনাটা এখানেই শেষ করি। মোহাম্মদ আব্দুল সালাম, মাওলানা আব্দুল জব্বার এবং সৌরভ হাসান। সৌরভ হাসান কোনো মন্তব্য করবেন? একটু নিয়ে নেই 1 মিনিটে তাহলে। গুজব নিরসনের একটা তো উপায় আছে, ফ্যাক্ট চেকিং। জি, যদি ফ্যাক্ট চেকিং এ সেটা ধরা পড়ে, গুজব হিসেবে ধরা পড়ে, তাহলে তো সেটি তারা সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো উচিত। এবং ভারতের সরকারকে বলা উচিত যে এই ধরনের গুজব তো দুই দেশের সম্পর্ককেই খারাপ করবে না, এবং এক ধরনের বৈরিতা তৈরি করবে।
জি, যা কখনোই কাম্য না। জাতিসংঘের ভাষণেও কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু এটা উল্লেখ করেছেন, যেটা সোহরাব ভাই বলেছেন। জি, জি। অনেক ধন্যবাদ সোহরাব হাসান যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। একই সঙ্গে মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার এবং মোহাম্মদ আব্দুল সালাম একাত্তর জার্নালে আজ যুক্ত হবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে আমরা একটু কথা বলতে চাই বিসিবি নির্বাচনের সবশেষ যে টুইস্ট সেটা নিয়ে। তামিম ইকবাল সহ আরও অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, মন্তব্য করেছেন। ফিরছি একটু পরেই। একটু যুক্ত করে নিতে চাচ্ছি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিসিবির রফিকুল ইসলাম বাবু। তিনি মনোনয়ন নিয়েছিলেন, মনোনয়ন প্রত্যাহারও করেছেন আজকে। রফিকুল ইসলাম বাবু, মানে যে অভিযোগটা করা হচ্ছে যে নির্বাচন নিয়ে একটি ফিক্সিং চলছে বিসিবিতে, কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। মানে কি কারণে আসলে এটা একটু যদি খোলাসা করেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আসন্ন বিসিবির নির্বাচনে আমরা একটি সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম গত 5ই আগস্টের পরে। কারণ গত 17 বছর আমরা কিন্তু বিসিবিতে তেমন সুন্দর কোনো নির্বাচন আমরা দেখতে পাইনি। তো আমাদের লক্ষ্য ছিল যে 5ই আগস্টের পরে এমন একটি পরিবেশে নির্বাচন হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং একটা এক্সাম্পল হয়ে থাকবে। কিন্তু আনফরচুনেটলি আমরা দেখলাম যে এখানে মানে দফায় দফায় হস্তক্ষেপ হচ্ছে। কারণ আপনি দেখেছেন যে প্রথমে কিন্তু জেলা বিভাগ ক্যাটাগরিতে কিন্তু অনেকের কাউন্সিলর বাদ দেওয়া হচ্ছে আনফরচুনেটলি। তারপরে ক্লাব ক্রিকেটের ভিতরে হস্তক্ষেপ, যেমন প্রথমে কিন্তু ক্লাবগুলিকে 15টা ক্লাব যেটা নিয়ে অবজেকশন ছিল, যে ক্লাবগুলি নিয়ে বিতর্ক ছিল, সেগুলি নিয়ে প্রথমে বিসিবির বোর্ড মিটিং এ এই ক্লাবগুলির ব্যাপারে আলোচনা হয়। সেখানে কিন্তু সবাই কিন্তু ঐক্যমতে পৌঁছেছিল যে এই ক্লাবগুলি সঠিক আছে এবং তারা বিসিবির নির্বাচনে তাদের পক্ষ থেকে কাউন্সিলররা অংশগ্রহণ করতে পারবে। তারপরে যখন কাউন্সিলর চাওয়া হলো, তারপরে আবার কিন্তু এরকম চূড়ান্ত লিস্টে কিন্তু এই 15টি ক্লাবকে বাদ দিয়ে কিন্তু কাউন্সিলর লিস্ট প্রেরণ মানে নাম টাঙানো হয়। তখনই আমরা কিন্তু এখানে তো আদালতের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এখানে তো আদালতের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে 15টি ক্লাবের ব্যাপারে। না, আমি বলছি, আমি পিছন থেকে আসছি। জি। তারপরে কিন্তু সেখানে নির্বাচন কমিশন কিন্তু একটা স্টেজে এসে বলল যে এগুলি বৈধ, তাদের কাউন্সিলরের নাম পাঠানো হয়েছে, তারা যথারীতি এই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু অনেকে এখানে অংশগ্রহণ করেছে এই ক্লাবগুলি থেকে। সুতরাং তারপরে হঠাৎ করে নির্বাচন মানে একদিন আগে আমরা গতকালকে আমরা দেখলাম যে এই ক্লাবগুলির ক্ষেত্রে মানে আদালতে একটি নিষেধাজ্ঞা এসেছে, রিট করা হয়েছে। এবং আশ্চর্যজনক হলেও সত্য যে আপনি দেখেন যে রিটকারী ফারুক আহমেদ 5ই আগস্টের পরে যে বাংলাদেশে যে ক্রিকেট খেলা হয়েছে, লিগ হয়েছে, ঢাকা ক্রিকেট লিগের যে ম্যাচগুলি হয়েছে, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, সেখানে কিন্তু এই ক্লাবগুলি তার অধীনে কিন্তু অংশগ্রহণ করেছে। আশ্চর্যজনক ভাবেও সত্য যে উনি আবার এই ক্লাবগুলিকে অবৈধ বলে আখ্যা দিয়ে আদালতে রিট করেছে। এটা একটা কেমন হলো, জিনিসটা কারো কাছে গ্রহণযোগ্য হয়নি যে একদিকে যেমন এগুলির অস্তিত্ব স্বীকার করা হয়েছে, তারা খেলেছে, অন্যদিকে আবার রিট করেছে একই ব্যক্তি। তো আপনারা তাহলে এটা প্রত্যাহার মানে এই কারণগুলো উল্লেখ না করে নির্বাচনে ফিক্সিং চলছে এইটা বা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন করা হচ্ছে এটা উল্লেখ না করে আপনারা ব্যক্তিগত কারণ উল্লেখ করলেন কেন? এটা একটা নাম না, মানে সাধারণভাবে আমরা বলেছি যে ব্যক্তিগতভাবে। আমরা স্পেসিফিক কারণগুলি আমরা এখন বলছি এবং আমরা আদালতেও যে হয়তো বলবো এগুলি যে এইভাবে অন্যায়ভাবে এই ক্লাবগুলি বাদ দেওয়া হয়েছে। কারণ মানে আপনারা কি আদালতে যাবেন এখন? আমরা চিন্তা ভাবনা করছি যে কি করা যায়, এগুলি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আগামীকালকেও আমরা এগুলি নিয়ে বসবো, এই ক্লাবগুলি নিয়ে বসবো। কারণ ইসি যেখানে এই ক্লাবগুলিকে বলেছে যে এরা বৈধ ক্লাব, তারা নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা নেই, সুতরাং তারপরে আবার আদালতে যে রিট হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ নির্বাচনকে ব্যাহত করার জন্য এটাই যথেষ্ট। আর একটি জিনিস আমি না বললেই নয়, এই ক্লাবগুলিতে আপনারা দেখেছেন যে গত 5ই আগস্টের পরে লিগে এবং তার আগে কয়েক বছর লিগে প্রায় 300-350 ক্রিকেটার খেলেছে, তারা আর্থিকভাবে বেনিফিটেড হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে শুধু এই ক্লাবগুলিকে বাদ দেওয়া হয়েছে। এটার উদ্দেশ্যটা মোটেও সঠিক ছিল না। তো আমরা চাই যে একটা সঠিক সিদ্ধান্তে আসুক। এখনো
আমরা ক্রিকেটকে কলুষিত হতে দেব না। আমরা মানে এই 15টা ক্লাবগুলিকে নিয়ে, মানে এই 15টা ক্লাবের যদি ভোটাধিকার থাকতো প্রতিনিধিদের, তাহলে কি আপনারা নির্বাচনে থাকতেন? নেটওয়ার্ক জিয়াউল কবির সুমন, এটা দুঃখজনক ঘটনা আসলে। যেভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশেষ করে নতুন প্রজন্ম, আমরা দেখছি কিছু বেশ ইয়াং ফ্রেশ ব্লাড আসছিল, ওনারা নির্বাচনটা বেশ জমিয়ে তুলতে পারতেন। তো তারা হয়তো ফিল করছেন যে বিভিন্নভাবে এখানে হস্তক্ষেপ হচ্ছে এবং সেই কারণে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে সেটা, তো এটা অ্যাভয়েড করতে পারলে খুব ভালো হতো আর কি। আমরা চেয়েছিলাম যে একটা ভালো স্বচ্ছ নির্বাচন, এটা সবারই প্রত্যাশা। বিশেষ করে ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী, তারা ক্রিকেটের দিকে তাকিয়ে থাকেন এবং এখানে তরুণদের ইনভলভমেন্টটা বেশি। তো সেক্ষেত্রে এটা স্বচ্ছভাবে হলেই ভালো হতো। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন জিয়াউল কবির সুমন, যে মানে আমরা তো জানি যে এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো এরকম, মানে যদি কোনো নির্বাচনে কোনো ফিক্সিং বা এই ধরনের কোনো মানে সরকারের ইনভলভমেন্ট এগুলো যদি প্রমাণিত হয়, তাহলে তারা তো আসলে খুব বড় ধরনের মানে অ্যাকশনে যায় সে দেশের বোর্ডের উপরে। এর আগে আমরা শ্রীলঙ্কাতেও দেখেছিলাম, ওদের নিষিদ্ধ করা হয়েছিল যদি আমি ভুল না বলি। রফিকুল ইসলাম বাবু, মানে এই যে ইনভলভমেন্ট, মানে যদি সরকারের ইনভলভমেন্ট থাকে বা আপনারা যেরকম বলছেন যে একটা ফিক্সিং মানে করে নির্বাচন করা হচ্ছে, এইরকম এটা যদি আইসিসির দরবার পর্যন্ত যায় এবং সেখানে যদি প্রমাণিত হয়, তাহলে দেশের ক্রিকেটের জন্য সেটা কি কোনো ভয়ঙ্কর মেসেজ আসতে পারে? ডেফিনেটলি আসতে পারে, তবে আমরা এটা চাই না। আমরা সবাই চাই ক্রিকেটের ভালো এবং ক্রিকেট তার আপন গতিতে এগিয়ে চলুক। ক্রিকেট বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আমরা এমন কোনো কাজ করব না যেটা আন্তর্জাতিক অঙ্গনে এটা সমালোচিত হয়, বিশেষ করে আইসিসিতে, এবং আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসুক, এটা আমরা কেউই চাই না। আমরা ক্রিকেটের ভালো চাই এবং ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। সুতরাং আমরা চাই আমাদের এই জিনিসগুলি আমরা নিজেরাই এটা সলভ করি। মানে কিন্তু আপনারা যদি আদালত পর্যন্ত যান এবং সেটা নিয়ে যদি খবর হয়, সেগুলো আইসিসি প্রণোদিত হয়ে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। যখন এটা বিতর্কের চূড়ান্ত পর্যায়ে পড়ে যাবে, তখন এটা সবাই জানবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আইসিসি থেকে মানে আইসিসি নিষেধাজ্ঞা আসতেও পারে। জি, মানে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু আমরা এগুলি আশা করছি না যে বাংলাদেশ ক্রিকেটটা কলুষিত হবে। না, কিন্তু আপনি চূড়ান্ত পর্যায়ে বলছেন, এটা তো একেবারে চূড়ান্ত পর্যায়ের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ আপনি বলছিলেন যে এই যে 15টা ক্লাব, সেই ক্লাবের যে প্রতিনিধি যারা, তাদেরকে যে প্রত্যাহার করা হয়েছে বা তারা একজন প্রার্থীও প্রত্যাহার করেছেন, মানে সব মিলিয়ে এই ক্লাবগুলো যদি থাকতো আসলে নির্বাচনে, তাহলে কি আপনারাও নির্বাচনে থাকতেন? ডেফিনেটলি। কারণ তার মানে এখানে কি জয় পরাজয়ের বিষয়টা এখানে খুব ইম্পর্টেন্ট, মানে ভোটার কমিয়ে ফেলা হয়েছে, মানে আপনারা মনে করছেন যে এরা আপনাদেরকে ভোট দিত, আপনাদের ভোটার কমিয়ে ফেলা হয়েছে। আমি একটি কথা বলি যে এই ক্লাবগুলি এতদিন লিগে খেলেছে, অনেক খেলোয়াড়রা খেলেছে, অনেকের রুজির ব্যাপারও ছিল, এখানে অনেক টাকা পেমেন্টও পেয়েছে তারা। শুধু নির্বাচনের ক্ষেত্রে তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে না, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত। আমরা এটা আশা করিনি। কিন্তু না, কিন্তু ক্লাবগুলির অস্তিত্ব নিয়ে এখন মানে সন্দেহ রয়েছে যে এগুলির অস্তিত্ব থাকবে কিনা। কিন্তু ভোটের আগে যে কাউন্সিলর নির্বাচন করা, মানে এই সময় তো আমরা দেখেছি যে নানান ক্লাব টাকা পয়সা নিয়ে কাউন্সিলরশিপ বিক্রি করে দেয়, মানে এই ধরনের ঘটনাও তো আছে। তার মানে এখানে তো টাকার খেলা আছে। মানে এখানে কাউন্সিলর হতে কোনো যোগ্যতা লাগে না, কিভাবে আসলে এগুলো নির্ধারণ হয়? ডেফিনেটলি কাউন্সিলর তারাই হবে যারা ক্রিকেটের সাথে সংযুক্ত আছে, ক্রিকেটকে কিছু দিতে পারবে, ক্রিকেটকে ভালোবাসে এবং মানে ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করে, তাদেরকেই কিন্তু কাউন্সিলর করা হয়। এবং কাউন্সিলররা হলে একটি সুবিধা হলো তারা ক্রিকেট বোর্ডের বিভিন্ন কমিটিতে তাদের স্থান পেতে পারে, ভালো জায়গায় যেতে পারে। মানে তাহলে তার মানে এখানে সুবিধা আছে, কাউন্সিলর হওয়ার সুবিধা আছে অবশ্যই। এবং নির্বাচনে যদি পরিচালকদের পক্ষে ভোট দেওয়া যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অনেক রিচ। এখানে আপনার সম্প্রচার সত্ত্ব আছে, স্পন্সরশিপ আছে, টিকিট বিক্রি, সরকারি অনুদান, এছাড়াও বিভিন্ন আয় আছে। তো সবচেয়ে বড় কথা যে প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল একটা কানেক্টিভিটি, তারপরে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টেশন, সব কিছু মিলিয়ে আসলে আমরা স্বচ্ছ একটা নির্বাচন হলেই
সকলের জন্য অনেক ভালো হতো। অনেক ধন্যবাদ জিয়াউল কবির সুমন, একই সঙ্গে রফিকুল ইসলাম বাবু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাই। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনাদেরকে সঙ্গে পাবো আশা করি।